চারদিকটা বৃষ্টিতে থই থই করছে। বৃষ্টির শব্দে পুরো রাস্তা সহ পরিবেশটা যেন এক অন্যরকম শব্দে শব্দ দূষণ হচ্ছে। পানির ফোঁটাগুলো এত দ্রুত স্পিডে পড়ছে যে যে জায়গায় পড়ছে মুহূর্তের মধ্যে সেখানে টপ টপ শব্দ হচ্ছে। শিলাবৃষ্টির কারণে চারদিকটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কেউ ছুটছে নিজেকে বাঁচানোর জন্য, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তামাশা। কেউ প্রিয়তমাকে হারানোর যন্ত্রণায় শিলাবৃষ্টির আঘাতে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে এই বৃষ্টির কাছে। আকাশটা যেন কালো মেঘে ছেয়ে গেছে, মুখরিত হয়ে উঠেছে অন্ধকারে চারিদিকটা। মাঝে মাঝে ভয়ঙ্কর রূপে বজ্রপাত এক অন্য রকম বাজে বাজে উঠছে। চারিদিকটা শুনশান হয়ে গেছে বৃষ্টির গতির কারণে। কোনো কিছু স্পষ্টভাবে দেখা বা বোঝা যায় না। একের পর একটা ছেলেকে আঘাত করে চলেছে। যাকে সামনে পাচ্ছে তাকে কলা গাছের মতো কেটে ফেলছে। যাকে যেখানে কোপ দিচ্ছে সে সেখানেই শেষ। মেরেই চলেছে। ছেলেটির হাতে রামদা, শরীর থেকে রক্ত ঝরছে অঝরে। গায়ে তেমন কোনো পোশাক নেই, পরনে আছে শুধু সাদা রঙের রঙিন গেঞ্জি। রক্তের সাথে ঘামের সাথে লেপটা আছে তার শরীরের সাথে। একের পর এক আঘাত করে চলেছে লোকগুলোকে। কেউ নিজেদের জীবন নিয়ে ফিরতে পারছে না সেখান থেকে। যে বাধা দিচ্ছে তাকেই ধরছে আর তাকেই মেরে ফেলছে। এক একটাকে কচু কাটা করছেন, কারো হাতে, কারো পায়ে, কারো গলায়, কারো পেটে বা কারো পাকস্থলীতে, আবার কারো চোখ, কারো মাথায়, কারো নিজেও আঘাত করছে, আবার নিজেও আঘাত খাচ্ছে। যেন পুরো পরিবেশটা তাকে মাতাল করে তুলেছে রক্তের খেলায়। পাগল হয়ে উঠেছে রক্তের নেশায়। রক্তের ঘ্রাণটা যেন আজকে তাকে বেশ মাতাল করেছে। কোথা থেকে একটি ছেলে এসে ইয়া লম্বা ধারালো ছুরি দিয়ে ঢুকিয়ে দেয় ছেলেটির পেটের ভেতর। ছুরিটা ভেতরে গিয়ে এফোর ওপর হয়ে বেরিয়ে যায়। অজানা ছেলেটি হঠাৎ করে লোকগুলোর আঘাতে ব্যথায় ব্যথিত হলেও বুঝতে দেয় না কাউকে। হাজার যন্ত্রণার তীব্র আঘাতে নিজের পেট ধরে নিজের ছুরিটা বের করে আনে। আর যে তার পেটে ছুরিটা ঢুকিয়ে দিয়েছিল তাকেই মাটিটা ফেলে দিয়ে চালিয়ে দেয় তার গলার ওপর ছুরিটাকে। মুহূর্তের মধ্যে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ছেলেটি ছটফট করতে করতে গলা দিয়ে ভরভর করে রক্তটাকে বের হতে থাকে। হঠাৎ করে এমন দৃশ্য দেখাতে উপস্থিত থাকা সবগুলো লোক ভয় পেয়ে যায়। আগন্তুকটির এইরকম পাগলামো দেখে সবাই পিছুতে থাকে। আগন্তুকটি পাগল হয়ে উঠেছে, মেরে চলেছে। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। অযোধ্যারায় আসা শ্রাবণে নিজের চোখের পানিগুলো ফেলছে। এই বৃষ্টির সাথে মিশে যাচ্ছে তার চোখের পানি। হাজারো কষ্টের বেদনা তার বুকের মধ্যে উথাল পাথাল এক সমতুল্য সাগরের ঢেউ বয়ে আনছে। কেউ কেউ ছেলেটির এমন পাগলামো দেখে সেখান থেকে পালিয়ে যায় নিজেদের জীবন নিয়ে, আর কেউ সেখানে দাঁড়িয়ে আরো আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। ছেলেটি হাজারো ব্যথা সহ্য করে তার প্রিয় মানুষটির কাছে এসে তার মাথাটাকে কোলের মধ্যে নিয়ে চিৎকার করে বলতে থাকে, রানী, এই রানী, চোখ খুলে রাখো। আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কথাগুলো বলছে আর অযোধ্যারায় আসা শ্রাবণের বর্ষার সেই গর্জন ডাকা আকাশ ভাঙা মেঘ বৃষ্টিময় মেলার বৃষ্টিময় খেলাতে তার চোখের পানিগুলো মিশে যাচ্ছে এই গতিবেগ সীমাহীন বৃষ্টিতে। যখনই তার প্রিয় মানুষটিকে কোলে নিতে যাবে তখনই পুরো শরীরটা ছেড়ে দেয় রানী, যেন এক পুতুল তার কোলে শুয়ে আছে। হঠাৎ করে এমন রানী করে ওঠাতে চমকে ওঠে রাজ। রাজ হাউমাউ করে কাঁদতে থাকে আর ডাকতে থাকে রানীকে। এই রানী, চোখ খোলো। হঠাৎ করে তোমার কি হলো? আমি তোমার কিছু হতে দেব না। কথাটা বলে শেষ করতে পারেনি, তার আগে কোথা থেকে যেন কেউ এসে তার পেছন থেকে ছুরি ওপর থেকে ফেলে দেয়। রানীর পেট মুহূর্তের মধ্যেই পেট ভেদ করে বেরিয়ে আসে। এটা দেখে আরো পাগল হয়ে যায় রাজ, পাগলের মতো উন্মাদ হয়ে ওঠে। চোখগুলো লাল রক্ত পূর্ণ ধারণ করে শরীরের শিরা উপশিরা রক্ত দ্রুত চলাচল শুরু করে। পুরো নিস্তব্ধ পাগল হয়ে উঠেছে। পরিবেশটা থমকে আছে। পিন পিন বিন বিন নীরবতায় বিরাজ করছে পরিবেশটা। পুরো পাথর হয়ে গেছে রাজ। হঠাৎ করে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই পাশে পড়ে থাকা ছুরিটা নিয়ে একের পর এক শরীর থেকে মাথাগুলো আলাদা করে দিতে থাকে। প্রায় বেশ বেশ কয়েকজনের কলা গাছের মতো কচুকাটা করে ফেলেছে। এবার বলে ওঠে রাজ, এই তোরা আমার কলিজার গায়ে হাত দিয়েছিস? কি করেছিল রানী তোদের, যে তোরা আমার জান পাখিটাকে মেরে ফেললি? রাজের মুখে এরকম অহংকার আর চিৎকার দেখে, এরকম ভয়াবহ রূপ দেখে ছেলেগুলো আটকে পড়ে যায়। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানে কোপাচ্ছে, আবার কেউ জান নিয়ে পালাচ্ছে। যার শরীর থেকে মাথাটা আলাদা করবে সে এবার পা ধরে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি তো টাকার বিনিময়ে এসব করছি। ও তো আসলে পালিয়ে গেছে।
কারণ এই মেয়েটি একটা মার্ডার করতে দেখে ফেলেছিল আর বস তাকে তুলে নিয়ে এখানে তার সাথে অসভ্যতামি করে, সাথে তাকে রেপ করে। আমাকে ছেড়ে দাও, ও পালিয়ে গেছে। ছেলেটির কথাগুলো ভয়ঙ্কর হাসিতে মেতে উঠেছে রাজ। রাজ যেন পুরো পাগল হয়ে গেছে। নিজের চোখের সামনে নিজের প্রিয়তমাকে হারিয়ে যেতে দেখে এমন যেন ছেলেটা এক উন্মাদ পাগল পাড়া হয়ে উঠেছে। অন্যরকম পাগলদের মতো এবার হাসতে হাসতে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পৃথিবীতে একটু ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে সেটাও থাকতে দিলি না। কেড়ে নিলে আমার কাছ থেকে আমার ভালোবাসাটাকে। তোকে বাঁচিয়ে রেখে কি করব বল? প্লিজ ভাই, আমাকে ছেড়ে দাও। আমি আর এসব কাজে নিজেকে জড়াবো না। আমি বুঝতে পেরেছি মৃত্যুর কি যন্ত্রণা। তুমি আমাকে ছেড়ে দাও, একটা ভালো হওয়ার সুযোগ দাও। তুমি অনেককে কলা গাছের মতো কেটে ফেলেছো। ভেবেছিলাম তুমি হাবাগোবা এক ছেলে, কিন্তু এই হাবাগোবার ভেতরেই যে লুকিয়ে আছে হায়না রূপে হিংস্র মানুষটির রূপ, তা আমি সহ আমরা বুঝতে পারিনি। কথাগুলো বলে শেষ করতে পারিনি পাপ্পু নামের ছেলেটি। তার আগেই ছেলেটির পেটের ভেতর কয়েকবার ধারালো একটা ছড়ি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। রাজ নামে সেই অজানা আগন্তুক ছেলেটি আর পাগলের মতো হাসতে থাকে। একের পর এক আঘাত করতে করতে যেন তার প্রত্যেকটা আঘাতে একটু একটু করে একটু রাগ কমছে, একটু কষ্ট কমছে। পাপ্পু নামের ছেলেটি এরপর আঘাতে বারবার চিৎকার করে উঠছে। আহ আহ আহ, ও আহ আহ। এতগুলো ছুরির আঘাত করেছে যে তার পেটের সব জায়গা থেকে স্তর কেটে পেটের ভেতরে থাকা নাড়ি সহ বুড়িটাও বেরিয়ে আসে। তারপর ছেলেটি গলার মধ্যে চালিয়ে দেয় ধারালো ছুরিটি। ছেলেটি সেখানেই পড়ে যায়। বৃষ্টির সাথে রক্তের পানিটা বয়ে নিয়ে যাচ্ছে তার শরীর থেকে। তাজা লাল গরম রক্তটা যেন উথাল পাথাল করছে পুরো রাস্তায়। বিরাজময় সহ পুরো রাস্তাটা লাল রক্তে ছেয়ে গেছে। কেউ কেউ পালিয়ে যেতে চেয়েছে, তাদের পেছনে ছুটতে রাজ। দেখতে দেখতে বৃষ্টিটা কমতে শুরু করেছে। ধীরে ধীরে মানুষগুলো যেখানে লুকিয়ে ছিল সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। প্রকাশে অস্ত্র নিয়ে পেছনে দৌড়াচ্ছে রাজ নামের ছেলেটি। ছেলেটি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। এই অঝোর ধারায় বৃষ্টিতে অনেকক্ষণ ভেজার কারণে আর দৌড়াতে পারে না। ক্লান্ত হয়ে রাস্তার মাঝেই পড়ে যায়। ছেলেটি পেছনে তাকায় আর চিৎকার করে বলতে থাকে, দেখ, আমার কাছে আসবি না, আমার থেকে দূরে থাক। তোর বউকে মেরেছি না? তুই যদি আমাকে মারিস বা আমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দিস, আমার ভাই যদি জানতে পারে তাহলে তোকে আকাশ কেন রে? জমিনে পাতালে থাকলেও সেখান থেকে তোকে বের করে এনে জবাই করে ফেলবে। তুই আমাদের সবাইকে মেরেছিস, আমাকে এখান থেকে বেঁচে ফিরতে দে, তোকে বাঁচতে যাবো না এই দুনিয়াতে। আজরাইল আর মৃত্যুর খুব কাছাকাছি ছেলেটি। তবুও যেন ছেলেটি তার ভাইয়ের ক্ষমতায় এবং নিজের অহংকারে প্রয়োগ করছে রাজের সামনে। এই মুহূর্তে রাজ নামের ছেলেটি যে কতটা রেগে আছে সেটা ভাবতেও পারে না। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ছেলেটি। ছেলেটিকে দেখেই বোঝা যাচ্ছে চোখগুলো লাল রক্ত বরণ ধারণ করেছে। হাতের শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে। গলার স্বরটা কেমন যেন মোটা হয়ে এসেছে। রাজ নামের ছেলেটি কোনো কথা না বলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই কোপ দিয়ে দেয় ছেলেটির বাম হাতের ওপরে। মুহূর্তের মধ্যেই শরীর থেকে বাম হাতটি আলাদা হয়ে যায় আর সেখানেই লাফালাফি করতে থাকে ছেলেটি। তার বাম হাতটি নেই দেখে গরুর মতো চিৎকার করে ওঠে এলকে নামের ছেলেটি। চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বলে ওঠে এলকে নামের ছেলেটি, শালা, তোর বউকে আমি রেপ করেছি, আর তোর বুকে ভয় না ঢুকে তুই আমার বাম হাতটা কেটে ফেললি? এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে এখান থেকে, নাহলে তুই বাঁচতে পারবি না রে। দেখ, বেঁচে থাকার জন্য কিন্তু টাকা প্রয়োজন। তোর কত টাকা প্রয়োজন আমাকে বল, টাকা দিয়ে তোকে ভরিয়ে দেবো, তারপর আমাকে যেতে দে এখান থেকে, আর তোকে মাফ করে দেবো, তোকে আর মারবো না রে। তার ভালোবাসার মানুষটির সাথে সে এমন খারাপ ব্যবহার করেছে। কথাটা শুনে আরো রেগে যায় রাজ। কপালের রগটা ফুলে উঠেছে। ছেলেটি আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই এবার হাসতে থাকে। হাসতে হাসতে চারপাশ ঘুরতে থাকে। হঠাৎ করেই তার ডান হাতের 5টা আঙুল শরীর থেকে আলাদা করে ফেলে। সাথে সাথেই রাস্তার মধ্যে সেই 5টা আঙুল লাফাতে থাকে। গড় গড় করে তাজা লাল রক্ত বের হতে থাকে কাটা স্থান থেকে। সাথে সাথে ছেলেটি আর একটা চিৎকার দেয়, ভাই, আমাকে ছেড়ে দে, আর মারিস না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোর পায়ে পরে হাতে ধরে, তারপর ছেড়ে দে আজকে। পরে যদি কোনোদিন দেখা হয় তখন না হয় মারিস, আজকে অন্তত ছেড়ে দে। ছেলেটির মুখে এরকম কথা শুনে যেন আরো পাগল হয়ে যায়। ডান হাতটা কেটে ফেলে চিৎকার দিয়ে হুঙ্কার মেরে বলে ওঠে, তোকে ছেড়ে দেবো জানোয়ারের বাচ্চা। তুই জানিস ও আমার কে ছিল? ও আমার কলিজা ছিল, আমার প্রেমিকা ছিল। আরে, ও আমার বিয়ে করা বউ ছিল, বউ।
আর তার ভেতরে ছিল আমার অনাগত সন্তান, যাদেরকে তুই নৃশংসভাবে হত্যা করে মেরে ফেলেছিস। তোকে আজকে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব, যেটা আকাশ, জমিন, বাতাস, সূর্য, চন্দ্র, তারা, চাঁদ, নক্ষত্র, পৃথিবীর সহ সকল সৃষ্টি স্মরণ করে রাখবে। কথাগুলো বলে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চালিয়ে দেয় তার পেটের ভেতরে ধারালো বাঁকা রামদা। তলপেট ভেদ করে এফোর ওপর হয়ে যায়। ভেতর থেকে চিরে ছিঁড়ে বেরিয়ে আসে ভেতরে থাকা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। রাজ নামের ছেলেটি এলকে নামের ছেলেটিকে মৃত্যুর আরও ভয়াবহ যন্ত্রণা দেবার জন্য ভেতর থেকে বাঁকা রামদাটা ঘোরাতে থাকে তার পেটের ভেতরে। সাথে সাথে ছেলেটি যেন ছটফটাতে থাকে। আশেপাশ থেকে দাঁড়িয়ে দেখছে এই দৃশ্যগুলো মানুষ। মানুষ ভয়ে পিছিয়ে যায়। যাদের কোলে বাচ্চা আছে তারা বাচ্চাদের চোখ বন্ধ করে নেয়। যারা হার্টের রোগী তারা ভয়ে নিজেদের চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে যায়। যাদের একটু পরিমাণে সাহস আছে তারাই এই ভয়াবহ দৃশ্যটা চোখ বন্ধ করে আবার খুলছে, আবার দেখছে, আবার বন্ধ করছে। সবার ভেতরে এই একটা ভয়াবহ আতঙ্ক ঢুকে যায়। কেউ একজন পুলিশ বাহিনীকে ফোন করে দ্রুত 999 নাম্বারে। ফোন করার কারণে দ্রুত পুলিশ সেখানে আসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে এলগের বড় ভাই খবর পেয়ে দ্রুত তার দলের সকল ছেলেপিলেকে সেখানে আসতে বলে। প্রায় কয়েকশো ছেলেপিলে গাড়ি নিয়ে রওনা দিয়েছে রাজকে মারবে বলে। অন্যদিকে থানা দিয়ে থেকে কয়েকজন কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রায় কয়েক শতাধিক পুলিশ বাহিনী গাড়ি থেকে নামার সাথে সাথে চারিদিকটা ঘেরাও করে ফেলে। আকাশের উপরে উড়িয়ে দেয় ড্রোন। ড্রোন ভিডিও রেকর্ড করছে। কিছু কিছু পুলিশ মানুষজনকে সরিয়ে দিচ্ছে। কেউ কেউ লাশের টুকরোগুলোকে এক জায়গায় করছে। আবার কেউ কেউ ঘটনাস্থলে আসলে কী ঘটেছিল সেটা ইনকোয়ারি করছে। কেউ বলছে আবার কেউ বলছে না। সবারই প্রাণের ভয় আছে। সবাই জানে যে ছেলেটিকে হত্যা করেছে সে ছেলেটি কার ভাই। শহরের টপ মাস্তান এবং সন্ত্রাসী সিন্ডিকেট কিলার KM এর ভাই। ভয়ে কেউ কোনো কিছু বলে না, কেননা পুরো শহরে শুধু তার দাপট চলে। কিছু কিছু পুলিশ রক্তের চিহ্ন ধরে এগিয়ে এগিয়ে যেতে থাকে সামনে। কয়েক মিনিটেই রাস্তা অতিক্রম করে সামনে দেখতে পায় ছেলেটিকে। ছেলেটি বসে যেন কি করছে। সাথে দেখতে পায় ছেলেটির হাতে ধারালো একটা অস্ত্র, যে অস্ত্র থেকে টপ টপ করে রক্তের তাজা রক্তগুলো মাটিতে পড়ছে। এটা দেখে খানিকটা অবাক হয় ডিআইজি। কোনো কিছু বলে ওঠার আগেই ছেলেটি অস্ত্রটা ফেলে দিয়ে সামনে পড়ে থাকা কোনো কিছুকে নিজের কোলে তুলে নেয়। এটা দেখে ডিআইজি আরও বেশ অবাক হয়। কোলে তুলে নেয় মৃত রানীর লাশটিকে। ভালোবাসার প্রিয় মানুষটাকে কোলে তুলে নিয়ে চোখের পানিগুলো ফেলতে থাকে। সারা শরীর থেকে রক্তে ছেয়ে গেছে দুজনের। সাদা রঙের টি শার্টটা যেন লাল রঙের রং ধারণ করেছে। ছেলেটির এরকম ভয়াবহ দৃশ্য ব্যবহার দেখে সাথে সাথে কাজকর্ম দেখে ডিআইজি অবাক হয়ে মুখ থেকে কোনো কিছুই বের করতে পারে না। যখনই রাজ নামে ছেলেটি সামনে এক পা বাড়িয়েছে তখনই পেছন থেকে শুনতে পাওয়া যায়, এই ছেলে দাঁড়াও। কে তুমি? তোমার চারিদিকে পুলিশ দিয়ে ঘেরাও করে নেওয়া হয়েছে। নিজে জীবন বাঁচাতে চাইলে এদিকে ঘুরে তাকাও। রাজ নামে সেই ভয়ঙ্কর ছেলেটি হঠাৎ করে পেছনে থেকে উক্ত কথাগুলো শুনেই সেখানে থমকে যায়। মাথাটা সামনের দিকে তুলে পেছন দিকে ঘুরে দেখতে পায় শহরের ডিআইজি সহ বেশ কয়েকজন পুলিশ থেকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। পুলিশের হাতে আছে রাইফেল, সাথে হ্যান্ডকাপ, আরও কিছু অস্ত্র। ছেলেটির হাতে মেয়েটির লাশ দেখে বেশ অবাক হয়। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ডিআইজি আবার বলে ওঠে, এই ছেলে তুমি ওকে খুন করেছে কেন? আর কি ভেবেছো খুন করে লাশটাকে গায়েব করে দেবে? তুমি লাশটাকে মাটিতে রাখো, নইলে তোমাকে গুলি করা হবে। ডিআইজির কথায় কোনো উত্তর দেয় না রাজ নামের ছেলেটি। রাজ একটা হাসি দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। অন্যরকম রূপে বিরাজ করছে। নিস্তব্ধতায় ছেয়ে গেছে পুরো পরিবেশটা। থমকে গেছে চারপাশটা। পেছনে সামনে ডানে বামে দাঁড়িয়ে থাকা পুলিশগুলো হালকা একটু সামনে এগিয়ে আসে। ডিআইজি আবার বলে ওঠে, তোমাকে কি করতে বলা হলো শুনতে পাওনি? তোমাকে যেটা করতে বলা হলো দ্রুত সেটা করো। তুমি ওকে কেন হত্যা করছো বলো? আবার একটা অন্যরকম মুচকি হাসি দেয় রাজ নামের আগন্তুকটি। ডিআইজির প্রশ্নে কোনো উত্তর দেয় না। ডিআইজি হাতের ইশারা দিতেই একটা পুলিশ এসে রানীর হাত ধরে সাথে সাথে রেগে মেগে আবারও লাল হয়ে রক্ত বর্ণ ধারণ করেছে রাজ। পুলিশ অফিসারটি মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। কারণ রাজ হঠাৎ করে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ অফিসারের পায়ের মাঝ বরাবর মারির সাথে সাথে পুলিশ অফিসারটি মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখেই বলে ওঠে, এই তুমি একে কোন সাহসে আঘাত করলে? জানো কত বড় অপরাধ করেছে এই? ওকে হ্যান্ডকাপ পরাও।
হাতের ইশারায় থামিয়ে দেয়। হাসি দিয়ে মিষ্টি সুরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে রাজ। কেউ নিজের কলিজায় আঘাত করে না, বরং অন্য কেউ কলিজায় আঘাত করলে হৃদয়টা বেরিয়ে যায় শরীর থেকে। কথা বুঝতে পারে না ডিআইজি ম্যাম। এখনও শরীর থেকে গড়গড় করে রক্ত বেরোচ্ছে রাজের। রাজরানীর রাজটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। শরীরের পেট থেকে এখনও টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। সেদিকে কোনো খেয়ালই নেই। তার সম্পূর্ণ খেয়াল শুধু রানীর দিকে। ডিআইজি ম্যাম আবার বলে ওঠে। দেখো, তোমাকে লাস্টবারের মতো বলছি মেয়েটিকে। আর তোমাদের সম্পর্ক কি? মেয়েটি কিভাবে মরল? এবং তুমি এতগুলো ছেলেকে কেন হত্যা করেছো নৃশংসভাবে? যদি আইনের হাতে আত্মসমর্পণ না করো তাহলে তোমাকে গুলি করতে আমরা বাধ্য হব। ডিআইজি মুখে এরকম কথা শুনে পুরো পাগলের মতো হাসতে থাকে। যেন কি এমন ভুল বলে ফেলেছে ডিআইজি ম্যাম। হাসতে হাসতে চোখের পানিগুলো মুছে মৃদু কণ্ঠে বলে ওঠে। বেশ ভালোই তো ছিলাম, কিন্তু ভালো তো থাকতে দিল না এই দুনিয়ার স্বার্থপর মানুষরা। নিজেদের স্বার্থটাকে আপন করে নেওয়ার জন্য আমার ভালোবাসার মানুষটাকে তারা খুন করলো। আমি বা তাদেরকে কেমন করে বাঁচিয়ে রাখি বলুন? দেখো, এত ভূমিকা না করে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলতে পারো আমাদের, কেননা তুমি আইনের চোখে একজন অপরাধী। আমার জীবনে আমি কোনো নির্দোষ মানুষকে শাস্তি দেইনি, তোমার ক্ষেত্রেও সেটা হবে না। বেশ ভালোই তো ছিলাম, ওকে নিয়ে ঘুরতে এসেছিলাম। বাইনা ধরেছিল আমার কাছে শপিং করবে, ফুচকা খাবে, পার্কে ঘুরবে, আমার সাথে সময় কাটাবে। তার জন্য তাকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে, পার্কে, আরও অনেক কিছু শপিং মলে। সেখান থেকে আড্ডা দিয়ে আরও কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেলাম। আর সেখানে তারপর সব ঘটনা সেখান থেকে খুলে বলতে শুরু করে। ওর নাম হচ্ছে রাজ। রাজ বাবা মায়ের বড় সন্তান। তাদের বোন আছে। আর বাবা মা আর আমাদের রানী দেখতে বেশ ভালো, স্মার্ট, মায়াবী, লাজুক লতা। শাড়িতে তাকে জান্নাতি পরি লাগে। তাই তো তার প্রেমে পড়েছিল রাজ। রাজ খুব ভালোবাসে রানীকে। রানীও খুব ভালোবাসে রাজকে। রানীর কোনো কথায় ফেলতে পারে না সে। ভালোবেসে বিয়ে করেছিল রানীকে রাজ। পরিবার থেকে মেনে নেয় তাদের ভালোবাসাটাকে এবং হালালভাবে সেটাতে বিয়ের রূপে রূপান্তরিত দেয়। নতুন সম্পর্কে, নতুন বন্ধনে দুজন দুজনকে আগলে ধরে আবদ্ধ হয় এক সুতোতে। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে রানী। বেশ মায়াবী লাগছে রানীকে। সারা শরীরে গয়না, অর্নামেন্টস আরও অন্যান্য সরঞ্জাম দিয়ে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে খাটের ওপরে। রানী অপেক্ষা করছে রাজের জন্য। অন্যদিকে রাজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই রাজা বলে ওঠে। বন্ধু, আজকে তোর বাসর রাত, তাই বিড়ালটা তো তোকে মারতেই হবে। যেহেতু তোরা ভালোবেসে বিয়ে করছিস, সেক্ষেত্রে বিড়াল তোকে ভয় পাবে না। আজকে বিড়ালটাকে কষ্ট দিস না, শুধু টুকটাক কথা বলে নিস, পরে না হয় কাজ করে নিস। ধুর শালা, তুই যে কি বলিস না। তুই পুরো প্রেস্টিজ আমার পাঞ্চার করে দিলি। সময় থাকতে ভালো হয়ে যা, না হলে আঙ্কেল আন্টিকে বলে তোরও বিয়ের ব্যবস্থা করছি। না রে ভাই, তোকে সত্যি কথা বললাম, প্রথমবার বিড়ালটাকে মারার জন্য অ্যাকশন যাস না, ধীরে ধীরে অ্যাকশনে যাবি, কেননা প্রথমবারে গেলেই দ্বিতীয়বার ভয় পেয়ে যাবে। তুই যেভাবে বলছিস বেটা, মনে হয় তুই এর আগে কতবার যে কার সাথে বিড়াল মেরেছিস সেই আল্লাহ মালিক জানে। তাদের কথার মাঝে সব বন্ধুগুলো এসে হাজির হয়। তারা অনেক বন্ধু। তারা অনেক সংগঠনে কাজ করে। রাজ ছেলেটা দেখতে সত্যি অনেক ভালো। কারোর দিকে তাকায় না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কথা বলে না। সবসময় ভালো কথাই বলে সুন্দরভাবে এসে সবার সাথে মিশে। পড়ালেখার পাশাপাশি তার বাবার বিজনেসটাকে দেখাশোনা করে। সাথে তার সকল বন্ধু তাদের কোম্পানিতেই জব করে। কারণ রাজ একা সবকিছু সামলাতে পারছে না বলে তার সাথে কাজ করছে তার সকল বন্ধু। রাজার কথার মাঝখানে রাজীব এসে বলে ওঠে। কি রে ভাই, তুই এখনো এখানে বসে আছিস? ভাবি তোর জন্য বসে অপেক্ষা করছে। কবে তুই তাকে আপন করে নিবি নিজের বুকের সাথে? সত্যি কথা বলতে ভাই, তুই যদি যেতে ভয় পাস তাহলে আমাকে একটা চান্স। কি বললি হালা? বউ আমার, বিয়ে করলাম আমি, ভালোবাসলাম আমি, আর বাসর করবি তুই? রাজীবের মুখে এই রকম কথা শুনে সব বন্ধুগুলো হু হু করে হেসে দেয়। বন্ধুদের মধ্যে তারা ভার্সিটির বেস্ট ফ্রেন্ড। তাদের বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব হয় না। তাদের বন্ধুত্বের মধ্যে কেউ একজন যদি বিপদে পড়েছে, সবাই যে বিপদে ঝাঁপিয়ে পড়ে। কেউ কারো বিপদে পাশে না দাঁড়িয়ে নিজেদের গন্তব্যে যায় না, বরং সেই বন্ধুকে বিপদে থেকে রক্ষা করার পর সব বন্ধুরা একত্রে থেকে নিজেদের পথ চলা শুরু করে। আর ওখানে কথা না বাড়িয়ে রাজকে নিয়ে বাসুর ঘরের সামনে এসে দরজাটা নক করে। হঠাৎ করে বাসুর ঘরের ভেতর থেকে মেয়ে কণ্ঠ ভেসে আসে।
এই দরজায় নক করবি না যতক্ষণ না আমরা কোনো টাকা পাচ্ছি। আমাদের পুরো 20,000 টাকা দিতে হবে, তবেই আমি নতুন ভাবি ঘরে ঢুকতে দেবো তোদের। 20,000 টাকার কথা শুনে রাজ বুকের মধ্যে হাত দিয়ে দেয়। বন্ধুগুলো তাকে বলে ওঠে, আরে চুপ শালা, এত ভয় পেলে চলবে? বউয়ের কাছে যাবে আবার ভয় পাচ্ছে। শোন মামা, আমি তোকে একটা টিপস দিচ্ছি, ইউজ কর। তুই ঘরের ভেতরে যাবি, যদি আমার কথা মতো কাজ করতে পারিস তাহলে তোর টাকাও বাঁচবে, সাথে ভাবির সাথে ভালো করে বাসর রাতটা কাটাতে পারবি। কি এমন কথা যেটা আমি জানি না? আর শোন, তোরা হয়তো ভুলে যাচ্ছিস, তোদের সবার থেকে আমি বেটার। এমন কোনো কাজ নেই যেটা এই রাজ পারে না। তুই বল কি করতে হবে? শোন, তুই এখন এখানে বুকের ব্যথার অভিনয় করবি আর ফ্লোরে পড়ে যাবি। যখনই আমরা চিল্লাপাল্লা করব তখনই তারা দরজা খুলবে, তোকে নিয়ে ভিতরে গিয়ে খাটের উপরে দিব, তারপর সবাইকে বের করে দিব। তারপর তুই মামা ভালো করে বিড়ালটা মারবি। ওরে শালা, কিরে রাজীব, তুই তো শালা অনেক শয়তান হয়েছিস। আমি ভাবতাম তুই সরল সাদা, কিন্তু তলে তলে তুই টেম্পো চালাতে পারিস, সেটা তো জানতাম না। তা কার সাথে চলেছে এসব? তুই কি যে বলিস না ভাই। রাজ ওদের কথা মতো ফ্লোরে শুয়ে পড়ে আর ব্যথার অভিনয় করে বলে ওঠে, দম বন্ধ হয়ে আসছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই তোরা দরজাটা খুলে দে। এদিকে রাজা রানীর জীবনে দরজার সামনে কাদার অভিনয় করতে থাকে। ভেতর থেকে মৃদুরা দরজা খুলতে খুলতে বলে, কিরে ভাইয়া, তোর কি হয়েছে? এরকম করছিস কেন? ভাইয়া রে, কি হয়েছে? কিরে রাজীব ভাইয়া, বলছিস না কেন? ভাইয়ের কি হয়েছে? এখন সর, কোনো কথা বলার সময় নেই। এই বলে মিতুকে সরিয়ে দিয়ে রাজকে নিয়ে ভেতরে ঢোকে, তারপর শুয়ে দেয়। রুমটা কিছুক্ষণ পিনপিন নীরবতায় ছেয়ে যায়। বেশ কিছু সময় পর রাজীব, রাজা, জীবন আর রাজ একসাথে হু হু করে হেসে ওঠে। হঠাৎ করে এমন হেসে ওঠাতে বেশ খানিকটা অবাক হয়ে মিতু, শিলা, শিমলা, রোকসানা, রুকায়া সকল বান্ধবীরা। তারপর তারা চারজন মিলে ঢিঙ্কাচিকা 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 গানটা লাগিয়ে দিয়ে উড়াধুরা নাচতে থাকে আর বলতে থাকে, বোকা বানাইছি, তোদের বোকা বানাইছি। 20,000-এর বদলে এখন আমি দিব তোদের 5,000। দিব আমি 5,000। সবাই অবাক হয়ে যায়। তাদের কর্মকাণ্ড, তাদের প্ল্যান প্রোগ্রামে পেটে পেটে তাদের এত কিছু ছিল বুঝতে পারেনি তারা। যেহেতু ঢুকেই ফেলেছে ভেতরে, আর কিছু করতে পারবে না, তাই ভীষণ মন খারাপ হয়। অবাক হয়ে যায় সবাই। খাটের ওপর বসে আছে রানী, এদিকে মুচকি মুচকি হাসে। মিতু অবাক হয়ে বলে ওঠে, কিরে, তোদের পেটে পেটে এত কিছু ছিল অথচ আমি বুঝতেই পারলাম না। ধর, ভালো লাগে না, বাদ দে, চল ছেড়ে দে ওদের। এই বলে যখনই মিতু সকল বান্ধবী নিয়ে রুম থেকে যেতে নিবে, রাজ পেছন থেকে হাতটা ধরে আর হাতে 10,000 দিয়ে বলে ওঠে, এই নে ধর, আর মন খারাপ করে থাকিস না। আর হ্যাঁ, নো ডিস্টার্ব, নো সাউন্ড। থ্যাংক ইউ ভাইয়া। মিতু খুশি হয়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে, গালের মধ্যে চুমু খেয়ে তার বান্ধবীদের নিয়ে বেরিয়ে যায়। রাজা, রাজীব, জীবন তারা কিছু বলতে চেয়েছিল, কিন্তু তাদেরকে আর বলার সুযোগটা দিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় রুম থেকে। কারণ রাজ ভালো করে জানে 3টা ফজিলের হাড্ডি মুখে যা আসে তাই বলে দিবে। তাই দ্রুত নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য তাদেরকে দ্রুত রুম থেকে বের করে দেয়। গুটি গুটি পায়ে এগিয়ে আসে রাজ রানীর সামনে, মাথা থেকে টুপিটা খুলে টেবিলের ওপর রাখে। তারপর রানীর মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে দিয়ে কপালে একটা চুমু খায় আর মুচকি এসে একটা হাসি দেয়। তার হাসিটা দেখে রানী বলে ওঠে, কি হলো? আমাকে দেখতে বুঝি খারাপ লাগছে যে এইভাবে আমাকে দেখে মুচকি হাসি দিলে? আমি জানতাম ওই ডাইনি শাকচুন্নিগুলো আমাকে ভালো করে তোমার জন্য সাজাতে পারবে না। সত্যি আমাকে বুঝি খারাপ দেখাচ্ছে? রাজ কোনো কথা না বলে রাজ আবার একটা মুচকি হাসি দিয়ে আলতো করে নিজের ঠোঁট জোড়ায় রানীর ঠোঁট জোড়া হ্যাক করে দেয়। রানীর শরীরে যেন 11,000 ভোল্টের বিদ্যুৎ বয়ে যায়, শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, চোমগুলো খারাপ হয়ে যায়, শরীরে যেন এক অন্যরকম শীতল বাতাস প্রবাহিত হয়ে যায়, শরীরটা যেন এক কাঁপুনি দিয়ে ওঠে, পুরো নিস্তব্ধ আর চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতার মধ্যে দিয়েই কেটে যায় ঘরের ভিতর। কি হচ্ছে সেটা শোনার জন্য বাইরে অপেক্ষা করছে মিতু, আরোহী, রুকসানা, রাইসা, শ্রাবণী আর সকল বান্ধবী। সাথে অপেক্ষা করছে শোনার জন্য রাজা, রাজীব, জীবন, সায়েম, নাইম, রাহাত, বিপ্লব। নীরবতা ভেঙে রাজ বলে ওঠে, কি ব্যাপার ম্যাম, কেন চুপ হয়ে গেলে? রানী কোনো কথা বলে না। রানী বেশ কিছুক্ষণ চুপ থেকে রাজের দিকে তাকিয়ে থাকে ডাব ডাব করে।
আর চোখে বলে ওঠে, তুমি এটা কি করলে আমার সাথে? কেমন যেন আমার শরীরে এক ওরকম অনুভূতির সৃষ্টি হলো, কেন জানি না, কেমন যেন লাগছে। তুমি তো আমার ঠোঁটে তোমার ঠোঁট রাখলে, এবার আমি রাখবো। এই বলে রানী রাজকে কিছু বলে ওঠার আগেই রানী আবার নিজের ঠোঁট জোড়া রাজের ঠোঁটে স্পর্শ করে। সাথে সাথে আরেক ঝটকা খায় রানী। সাথে সাথে রাজকে ছেড়ে দিয়ে খানিকটা সরে আসে। আবার বলে ওঠে রানী, সত্যি অনেক ভালো লাগছে। এই যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে। ভালোবাসা বুঝি একে বলে? আচ্ছা, ভালোবাসা কি শুধু ক্ষুধা মেটানোর জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, নাকি ভালোবাসার আরও অন্য স্বার্থ আছে? হ্যাঁ, রানীর পুরো বাচ্চাদের মতো তার কথাবার্তা আচার আচরণ করে। বাচ্চাদের মতো, কেননা তার মনটা খোলামেলা সাদা রঙের, ভোলা ভালা। কথায় আছে না, যার মনে নেই কোনো কাদা সেই তো হবে ভোলা আর ভালা। ঠিক তেমনই হয়েছে রানী। রানীর কোথাও কোনো উত্তর দেয় না, মুচকি একটা হাসি দেয়, যে হাসিতে লুকিয়ে আছে অনেক অজানা ভালোবাসা, অনেক অপূর্ণতা এবং জীবনহীন বিহীন কেটে যাওয়া অজানা কিছু আপন চাওয়া, আশা, আকাঙ্ক্ষা। রাজ কথা বলে না। বেশ কিছু সময় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। রানী আবার বলে ওঠে, কি দেখছো তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে? কি খুঁজছো আমার ভেতরে, যেটা তুমি খুঁজে পাও না আমার ভেতরে? কি এমন পূর্ণতা আছে আমার মাঝে, যা বলতে পারবে আমার চোখ দেখে? প্রথমে তোমার সাথে দেখা করলাম, তারপর কথা বললাম, তারপর ভালোবাসলাম, তারপর বিয়ে করলাম। আমি আজকে বাসর ঘরে তোমার সাথে বাসর করব। রাজ কোনো কথা বলে না, শুধু শুনেই যাচ্ছে। আর মুগ্ধ হয়ে নয়ন ভরা চোখ দিয়ে তাকিয়ে আছে রানীর দিকে। জানি না রানীর ভেতরে সে কি এমন খুঁজে পেয়েছে, রানীর থেকে যেন চোখ ফেরাতেই পারছে না রাজ। বাইরে থেকে আবার কাঁদতে সব কথা শুনছে, আর মাঝে মধ্যে হাসছে, আবার একে অপরকে কুতাকুতি করছে। রানী আবার বলে ওঠে, কি হয়েছে তোমার? তুমি কেন কথা বলছো না? শুধু আমার দিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছো, না বলছো না, না কিছু করছো। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। সত্যি আমাকে বুঝি ভালো লাগছে না তোমার? চলো না দুজন দুজনকে আগলে নিয়ে ভালোবাসার নতুন এক চাদরে দুজন দুজনকে আবদ্ধ বন্ধনে এক চাদরের ঢেউয়ের সমতুল হয়ে হারিয়ে যায় অতল গহীন ঘনভুবন জমিহীন সীমাহীন ভালোবাসার অতল সাগরে। রাজ কথা বলে না। হঠাৎ করে রানীর হাতটা ধরে ফেলে। সাথে সাথে আর এক ঝটকা খায় রানী। আরেকবার জড়িয়ে ধরেছিল, আজকে তার হাত ধরেছে, কিন্তু আজকে যে অনুভূতিটা হচ্ছে এমন অন্যরকম, আগে তো এই অনুভূতি কোনোদিন অনুভব হয়নি, করতে পারেনি দুজন দুজনকে। রাজ হালকা করে রানীর ঘাড়ের ওপর থেকে শাড়িটা ঘোমটাটা সরিয়ে দিয়ে নিজের ঠোঁট জোড়া দিয়ে হালকা স্পর্শ করে দেয়। সাথে সাথেই যেন রানী আর নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে রাজকে, খামচে ধরে রাজকে। রানীর এইরকম অবস্থা দেখে রাজ আর রানী কথা বলতে না দিয়ে কোলে তুলে নেয়, আর ব্যালকনির উদ্দেশ্যে দুজনেই রওনা দেয়। এক হাত দিয়ে রানীর চোখ জোড়া বন্ধ করে নিয়েছে, আর অপর হাত দিয়ে তাকে কোলে নিয়ে ব্যালকনির উদ্দেশ্যে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে রাজ। বলে ওঠে, যদি কোনো কথা বলো তাহলে কল থেকে ফেলে দেব। চুপটি করে আমার কোলে বসে থাকো। রানী আর কোনো কথা বলে না। দু হাত দিয়ে রাজের গলা চাপটে ধরে ব্যালকনিতে এসে বসে পড়ে রাজ, আর তার কোলের ওপরে বসিয়ে নেয় রানীকে। তারপর কোলের ওপর বসে চোখ থেকে হাতটা সরিয়ে দেয়। সাথে সাথে তো রানী অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। রানী ভাবতে পারেনি রাজ তাকে এত বড় সারপ্রাইজ দিবে, যেটা তার জীবনে এই প্রথমবার কেউ তাকে দিয়েছে ভালোবেসে। রানী এত সুন্দর ভালোবাসার মুহূর্ত দেখে কেঁদেই ফেলে। রাজ বলে ওঠে, কি সারপ্রাইজ তোমার ভালো লাগেনি? শুধু ভালো না, অসম্ভব ভালো। আমি ভাবতে পারিনি তুমি বিয়ের রাতে, এই বাসর রাতের সময় আমাকে এরকম কোনো কিছুর জিনিস উপহার দিতে পারো। সত্যি পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার এটা আমার কাছে। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এত বড় উপহার, এত বড় পুরস্কার দেবে, এত বড় সারপ্রাইজ দিবে। আমি পুরো হা হয়ে গেছি। তুমি শুধু আমার চলার পথে সঙ্গী হয়ে থেকো, তোমাকে ভালোবাসা দিয়ে উজাড় করে দেব। তোমাকে ভালোবেসে আমার জীবন সার্থক। মানুষ বলে ভালোবাসার সম্পর্কগুলো মিথ্যা হয়, কিন্তু আজকে আমার কাছে একটা নতুন শব্দে রূপান্তর হয়েছে। ভালোবাসায় সবাই ঠকে না। ভালোবাসা মানে যে শুধু পাওয়া তাই না, ভালোবাসা মানে তো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। তোমার পছন্দের সেই সারপ্রাইজ। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় কেউ একজন নিজেকে হাজার রকমের নানান রঙের বেলুন উড়িয়ে দিয়ে আকাশের বেলুনগুলোতে লেখা আছে, ডু ইউ লাভ মি রানী? মেয়েরা তোমারে ভালোবাসি। আজকে আমাদের শুধু বাসরাত না, বাসরাতে আমাদের পরবর্তী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা। লেখাগুলো পড়ে রানী একটু লজ্জা পায়। লজ্জা পেয়ে মুচকি একটু হেসে আকাশের দিকে তাকাতেই তো আরও অবাক হয়ে যায়, কেননা আকাশে আজকে চাঁদের সাথে তারার মেলা বসেছে, সাথে জোনাকি পোকার মেলা।
বসেছে। গুনগুন করে গান, পাখিদের কিচিরমিচির শব্দে পরিবেশটা মধুময় হয়ে উঠেছে। তারাগুলো এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। জোনাকি পোকাগুলো সারি বেঁধে তাদের গানের ভাষায় নাচ করছে। যতই দেখছে ততই মনে মুগ্ধতা, তৃষ্ণতা মিটছে। পাশে একটা খাট রাখা আছে। খাটটা বাসর ঘরের মতোই সাজানো হয়েছে। বেশ সুন্দর করে সাজিয়েছেন। চারিদিকটা মরিচ বাতি দিয়ে চাকচিক করে তুলেছে। খোলামেলা আকাশের নিচে বাসর ঘরের একটি ঘর সাজিয়ে রাখা হয়েছে। রানী এটা দেখে বলে ওঠে, কি ব্যাপার মশাই? তা ঘর রেখে হঠাৎ খোলা মেলা আকাশের নিচে এরকম সুন্দর একটা পরিবেশে এইরকম বাসর রাতের খাট সাজিয়ে রাখা হয়েছে কেন? আমি কি জানতে পারি? অবশ্যই। কেন তুমি জানো না? তোমার আবার বাসর হবে বলেই। কথাটা শুনে খানিকটা লজ্জা পায় রানী। লজ্জা পেয়ে হালকা মাথাটা আকাশের দিকে উঠিয়ে মুচকি এসে বলে ওঠে, কি বলো, এই খোলামেলা আকাশের নিচে তোমার আমার বাসর হবে? এত সুন্দর একটা পরিবেশে দুজন দুজনকে আগলে নিব এই খোলামেলা আকাশের নিচে? এটা কেমন করে হয়? আমার তো ভীষণ লজ্জা করছে। লজ্জা নয়, লজ্জাকে কেটে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে এই রাতটাকে উপভোগ করব। সত্যি পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। তোমার সাথে আমি এখানেই থাকবো। এই আকাশ, চন্দ্র, সূর্য, চাঁদ, তারা, নক্ষত্র, গ্রহ, পৃথিবীর সকল সৃষ্টি সহ আকাশ, জমিন, বাতাস, গাছগাছালি, পৃথিবীর এই লীলা ভয় মেঘময় মেঘের মালা, মৃদু বাতাসকে সাক্ষী রেখে তোমার আমার নতুন পথ চলাকে আরম্ভ করতে চলেছি এই খোলামেলা আকাশের নিচে, স্রষ্টার সকল সৃষ্টিকে সাক্ষী রেখে। আর কোনো কথা বলতে না দিয়ে কোলে করে নিয়ে গিয়ে খাটের ওপর শুয়ে দেয়। তারপর পেটের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। কপালে, গালে, মুখে, ঠোঁটে, হাতে ধীরে ধীরে সমস্ত শরীরে তার ঠোঁটের স্পর্শ দিয়ে ভরিয়ে দিতে থাকে রানীকে। সাথে রানীও সমাল তালে তাল মেলাচ্ছে। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভালোবাসার এক অন্যরকম ভালোবাসার চাদরের দেশে। তাদের এই ভালোবাসা দেখে যেন আকাশ, চন্দ্র, তারা, সূর্য সবাই রচে পেয়ে যাবে। আকাশে যে মেঘের মেলা বসেছিল তারাও ভালোবাসা দেখে। ঘন কালো মেঘের আধারে ধোঁয়ার সাথে হারিয়ে যায়। তারাগুলো যেন হারিয়ে যায় মেঘের ভেতরে। চাঁদটা যেন হারিয়ে যায় কোনো এক অন্ধকারে। প্রকৃতির এই সুন্দর প্রকৃতিময় বাতাসটা যেন বদ্ধ হয়ে যায় তার প্রবাহিত শীতল বাতাসটা। ধীরে ধীরে তারা যে কখন ঘুমিয়ে গেছেন নিজেরাও জানে না। সময় কেটে যায় সুখের মুহূর্ত দিয়ে। অন্যদিকে রাজার রাজীব, জীবন, মিতু, হুমায়রা, সাভা, রাত্রি, অবনী, সীমা, আকলিমা, সকল বন্ধু বান্ধবী তাদের কথা শুনতে শুনতে কখন যে একে অপরের উপর শুয়ে পড়েছে নিজেরাও জানে না। দরজায় হেলান দিয়ে সকালে যখন দরজা খুলে রাজ বাইরে যাওয়ার জন্য, তখনই দরজা খোলার সাথে সাথে হুড় মুড়িয়ে ঘরের ভেতর গড়গড় করে ঢুকে যায়। চমকে ওঠে রাজ। সাথে সাথেই হুড়মুড় করে ঘুম থেকে ওঠে। লজ্জায় কেউ কোনো কথা না বলে মাথা নিচু করে যে যার মতো নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই পেছন থেকে রাজ তাদের তিনজনকে টেনে ধরে আর বলে ওঠে, তোর সব কটা এখানে কি করছিলিস দরজার বাইরে থেকে? তাও আবার সবাই একসাথে। বেশ অবাক করলি আমাকে। তোদের মনে মনে কি চলছে বলতো শুনি। তারা কোনো কথা বলতে পারে না। তারা আর সেখানে এক মুহূর্ত দেরি না করে ভো দৌড় মারে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। দূরের তাদের কর্মকাণ্ড দেখে রাজ হেসে ওঠে। বিকেলে সবাই খেতে বসেছে। খাওয়ার এক পর্যায়ে রানী বলে ওঠে, কালকে আমরা সকলে মিলে শপিং করতে যাব। সবাই রেডি থাকবে। শুধু শপিং করব না, সাথে ঘুরবো, রেস্টুরেন্টে যাব, আর অনেক মজা করব। হ্যাঁ, আমাদের সেন্ট্রাল পার্কে যাব। ওকে ভাবি, ঠিক আছে, আমি রেডি থাকবো। সবার আগে তুমি আমাকে নিয়ে যাবা। ওকে ঠিক আছে ননদিনী, তুমি তৈরি থেকো, তোমাকেই আগে নিয়ে যাব। এইভাবে তারা অনেক কথা বলে, অনেক আড্ডা দেয়। সময় কেটে যায় তাদের এইভাবেই। হেলতে দুলতে, উঠতে বসতে কেটে যায় অনেক বেলা। পরের দিন সবাই মিলে ঘুরতে যায়, শপিং করতে যায়, পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, অনেক আড্ডা দেয়। দেখতে দেখতে তাদের সম্পর্কগুলো আরও অনেক গভীর সম্পর্কে রূপান্তরিত হয়। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। ভালোবাসার আবরণে ছেয়ে যায় প্রত্যেকটি মুহূর্ত। তাদের আনন্দময় খুশিতে ভরে ওঠে পুরো পরিবার। দেখতে দেখতে তাদের তিনটি মাস কেটে যায়। মোটামুটি ধরতে গেলে রানী এখন প্রেগনেন্ট। পরিবারটা সুখে ছিল, এখন যেন সুখের জোয়ারে ভাটা তৈরি হয়েছে। রাজ অফিস করে বাড়িতে এসেছে। নিজের পরনে থাকা টি শার্টটা খুলতে যাবে, তখনই কারো কথায় পেছন ঘুরিয়ে তাকিয়ে অবাক। কেননা ব্যক্তিটি বলে ওঠে, তুমি অফিসের চক্করে কিন্তু আমাকে সময় দিতে ভুলে যাচ্ছ। বিয়ের আগে কিন্তু এরকম কথা ছিল না। কথা ছিল তুমি আমাকে কাজের পাশাপাশি সব সময় দেবে, কিন্তু তুমি এখন আমাকে সময় দিচ্ছ না। আমি একা একা থাকতে বোর হয়ে যাচ্ছি, আর ভালো লাগে না এখন। আমাকে কালকে
তোমায় ঘুরতে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমি তোলপাড় কাণ্ড লাগিয়ে দেব। রানী একদমই সমস্ত কথা বলে ফেলে। রানীর এরকম কথা শুনে এবার রাজা হাসতে হাসতে বলে ওঠে, শুধু এইটুকুর জন্য এত রাগ, এত অভিমান? কিন্তু আমি দেখতে পাচ্ছি অভিমানের ভিতরে লুকিয়ে আছে হাজারো ভালোবাসা। আজকে নতুন করে আবার হারিয়ে যাওয়ায় ভালোবাসার নতুন চাদরে কালকে তোমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাব আমার সাথে। ভালোবাসার চাদরে হারিয়ে যেতে পারি, কিন্তু আমার বেবিটাকে কষ্ট দেওয়া চলবে না। আর হ্যাঁ, কোনো দোষ আমি মেনে নিব না। প্রথম দিনের সেই দিনগুলোর কথা মনে করে চলো না আজকেও যাই ব্যালকনিতে। নতুন করে 3 মাস পরে সেই প্রথম দিনের সম্পর্কটাকে নতুন করে উপভোগ করার মুহূর্ত দিয়ে আজকের দিনটা রাত জেগে কাটিয়ে দেই। খোলামেলা জ্যোৎস্না রাত্রি, চাঁদের মেলায় তারার চাদরে হারিয়ে যায় দুজন দুজনে আপন এক গহীনে। তারপর রাজ রানীকে নিয়ে ব্যালকনিতে যায়। গল্পের মধ্যে দিয়ে কেটে যায় অনেকগুলো সময়। কথা পরের দিন সকালে খাওয়া দাওয়া করে নিয়ে যায় শপিং করতে, ঘুরতে। অনেক ঘোরাঘুরি আর শপিং করার পর একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে রানীকে একটা টেবিলে বসিয়ে দিয়ে খাবার অর্ডার করতে যায় রাজ। তার অপর পাশে টেবিলে বেশ কয়েকজন মানুষ, হাতে বন্দুক, কারো হাতে অস্ত্র। একটা লোকের হাত পা বেঁধে রাখা হয়েছে রশি দিয়ে। হকি স্টিক দিয়ে বল কিক করে আর লোকটাকে মাথা দিয়ে লাগে। পুরো মাথাটা লাল রক্তে ছেয়ে গেছে। মাথার চুল নেই বলে সবাই তাকে চাকুওয়ালা বলে। মাথা দিয়ে গড়গড় করে, চোখে মুখে, গাল দিয়ে, নাকের ডগা দিয়ে টপ টপ করে লাল তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটিকে এতই মারছে যে কোনো কথাই বলতে পারে না। এলকে অনেক মারে, চিৎকার করতে পারে না ছেলেটি শুধু চুপচাপ আছে, কেননা তার মুখের ভিতর কাপড় ভরে দিয়েছে। এলকে মারছে আর মজা নিচ্ছে। মারতে মারতে লোকটাকে আধমরা করে ফেলেছে। অবশেষে এলকে বলে ওঠে, ছেলেটি কথা বলতে পারে না, ভোল ভোল করে রক্ত বের হচ্ছে। এক পর্যায়ে এলকে নামের ছেলেটি পরপর বেশ কয়েকটি গুলি করে ছেলেটির মাথায়। গুলির আওয়াজ দিয়ে রেস্টুরেন্টটাকে হালকা শব্দ হয়, কিন্তু শব্দটা কেউ শুনতে পায় না। রানী পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিল, দেখতে কেমন সেটা দেখার জন্য, কেননা নারী একটু চঞ্চল প্রকৃতির। তখনই তার চোখ আটকে যায় সেই খুন হওয়ার দৃশ্যটির দিকে। সে ভয়ে চিৎকার করতে না পেরে ফোন দিয়ে ভিডিও করে। আর তাকে ভিডিও করার সময় দেখে ফেলে এলকের লোকেরা। তারপর তার লোকেরা সেখান থেকে রানীকে নিয়ে চলে আসে। রাজ আসার আগেই রাজ সেখানে এসে দেখতে পায় রানী নেই। পুরো রেস্টুরেন্ট হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু পায় না। এক পর্যায়ে রাজ রানীর জিপিএস ট্র্যাক করে দেখতে পায় কোনো এক শুনশান রাস্তায় তার ফোন। রাজ বুঝে যায় রানীকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। রাজের মাথা গরম হয়ে যায়। রাজের যেখানে এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, দ্রুত সেই জায়গায় চলে যায়। যাওয়ার সাথে সাথেই এলকের লোকেরা অ্যাকশন শুরু করে রাজের ওপর। হঠাৎ এমন হওয়াতে রাজ তাদের হাতে অনেক মার খায়। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এরকম করুণ অবস্থা দেখে নিজেকে ঠিক করতে পারে না রাজ। অবস্থা থেকে উঠে রক্তাক্ত শরীর নিয়ে বেশ কয়েকজনকে বেধড়কভাবে মারতে থাকে। মারতে মারতে প্রায় অনেকজনকেই জানে মেরে ফেলছে। এলকে ভয়ে তার দলের ছেলেপুলেদের এইভাবে মারতে দেখে রানীর গলায় ছুরিটা চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে পুরো নিস্তব্ধ হয়ে যায় রাজ, আর এলকে হু হু করে হাসতে থাকে সেখানে। রানী ছটফট করতে থাকে, খুব কাছে পেতে ইচ্ছে করছে এই মুহূর্তে রাজকে। রাজ মাটিতে গড়াতে গড়াতে রানীর কাছে যাচ্ছে, ওদিক থেকে রানী আসছে গড়াতে গড়াতে। এমন সময় এলকে নামের ছেলেটি হাতে থাকা ছুরিটা দিয়ে উপর থেকে ছুরিটা ছেড়ে দেয় রানীর পেটের ওপর। সাথে সাথে পেট বের করে এপর ওপর ছুরিটা গিয়ে মাটিতে গিয়ে যায়। এই দৃশ্য দেখে রাজ মারে এক চিৎকার। রানী রানী রানী, প্লিজ তোরা আমার রানীকে ছেড়ে দে, ওকে মারিস না। প্রয়োজনে আমাকে মেরে ফেল, ওকে মারিস না, ছেড়ে দে তোরা। রাজের মুখে এইরকম কথা শুনে এলকি নামের ছেলেটি রানীর পেটের ভেতরে ঢুকে যাওয়া ছুরিটার ওপরে পা দিয়ে আবার চাপ দেয়। এবার যেন গগন কাঁপানো রানী এক চিৎকার দিয়ে বলে ওঠে, ও রাত শেষ মুহূর্তে ইচ্ছে ছিল তোমার কোলে মাথা রেখে মৃত্যুর স্বাদ গ্রহণ করার। এই লিখনটা বুঝি আমার কপালে ছিল না, তাই তো আমার মৃত্যুর সময় তোমার হাতটাও ধরতে পারলাম না। তুমি এর উপযুক্ত শাস্তি দিবে এই খুনিদেরকে। এরা তোমার ভালোবাসাকে মেরেছে, তোমার অনাগত সন্তানকে মেরেছে, যে কিনা পৃথিবীতে আসার আগেই পরপারে চলে যেতে হয়েছে তোমাকে স্ত্রী হারা আর সন্তান হারা। এর প্রতিশোধ তুমি নিবেই নিবে।
এই বলে রানী সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এটা দেখে পুরো পাথর হয়ে যায় রাজ। নিজেকে সামলাতে পারে না, চোখগুলো লাল শক্ত বর্ণ ধারণ করে, হাতে পায়ে মাথায় রগগুলো ফুলে ওঠে। হাতটাকে মুষ্টিবদ্ধ করে শোয়া থেকে উঠে পড়ে। এটা দেখে রাব্বি নামের ছেলেটি কয়েকটা ইট নিয়ে রাজের দিকে ছুঁড়ে মারে। এক মুহূর্তের মধ্যে ইটগুলো টুকরো টুকরো হয়ে যায়, ছিটকে গিয়ে পড়ে চারদিকে। কিন্তু সেখানে স্থির হয়ে বসে আছে রাজ। এটা দেখে অবাক হয় সবাই। অন্যদিক থেকে আবার লিটু নামের এক ছেলে এসে কয়েকটা কাঠের টুকরা দিয়ে মারে তার হাতের বাহার ওপরে। কাঠগুলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়, কিন্তু তার কোনো কিছুই হয় না। জিল্লু নামের এক ছেলে এসে লোহার রড দিয়ে পেছন দিক দিয়ে আঘাত করে তার পেটের ওপরে, কিন্তু রডটা গিয়ে তার মাথায় লাগে, ছিটকে গিয়ে। এতে কিন্তু কোনো কিছুই হয় না রাজের। রাজ এতটাই নিস্তব্ধ আর শক্ত, ধাতবে পোড়াতে পোড়াতে পাথরের আঘাতে এক অন্য পাহাড়ের শক্তিতে রূপান্তরিত হয়েছে, যার কারণে পেরে উঠছে না তার সাথে কেউই। এরপরই যখনই একটা ছেলে তাকে মারতে আসবে, তখনই তার ডান হাত দিয়ে গলাটা চেপে ধরে, আকাশের উপরে মাটি থেকে তুলে ধরে। ছেলেটি ছটফট করতে থাকে। তারপর রাজ বাম হাত দিয়ে তার চোখগুলো উভড়ে ফেলে। এই দৃশ্য দেখে সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে। রানীর লাশটাকে নিয়ে এলকে সেখান থেকে গাড়িতে নিয়ে পালিয়ে যায় তার দলবলকে নিয়ে। বিকেল হয়ে যাওয়ায় দ্রুত সন্ধ্যা নেমে এসেছে। ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে, তাই তারা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। আর তারপরে ঘটনা, ওরা নিজেদের জীবন নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজও তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। পাগলের মতো ছুটছে রাজ। বিকেল হয়ে যাওয়াতে দ্রুত সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে অন্ধকার হয়ে আসে। হঠাৎ করে আকাশে কালো মেঘে ছেয়ে যায়, পরিবেশটা যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অন্ধকারে ছেয়ে গেছে চারদিকটা। আশা শ্রাবণের অঝুম ধারায় বৃষ্টি নামতে শুরু করে। মানুষ ছোটাছুটি করে এদিক ওদিক। এক পর্যায়ে রাজ তাদের গাড়িটাকে ধরে ফেলে। তারপর সেখানে তাদের সাথে লেগে যায় সংঘর্ষ। অতঃপর এই ঘটনা। এটা শুনে ডিআইজি বলে ওঠে, তোমার সাথে এত সব ঘটনা ঘটে গেছে, আর তুমি কিনা এত সব সহ্য করে আছো? তোমার আশা ভালোবাসা এত বেশি? আচ্ছা, মেয়েটা কে? মেয়েটাকে একবার দেখাও দেখি, মেয়েটার চেহারাটা চিনতে পারি কি না। তারপর রাজ ডিআইজি ম্যামের কথা মতো রানীর মুখটা সেদিকে ঘুরিয়ে দেয়। ডিআইজি রানীকে দেখে তো পুরো অবাক হয়ে যায়, কেননা এই যে তার ছোট্টকালের বাল্যকালের বান্ধবী রানী, তার সাথে কতই না শৈশব কেটেছে। তার এইরকম করুণ মৃত্যু দেখে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে, আর মুখ থেকে বেরিয়ে আসে, রানী? রানী এখানে কি করছে? রানী কি তোমার স্ত্রী? হ্যাঁ, ও আমার স্ত্রী, আর ওকেই ওই সন্ত্রাসীগুলো হত্যা করেছে নির্মমভাবে। যতক্ষণ আমি নিজ হাতে তাদেরকে শাস্তি দিচ্ছি, ততক্ষণ এই দুনিয়ার কোনো আইন আমাকে আটকে রাখতে পারবে না। পৃথিবীর কোনো আইন আটকে রাখবে কিনা জানি না, তবে আমি তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি, আর তোমার পাশে আমি থাকবো। কেননা ওরা আমার ছোটোবেলার খেলার সাথীকে মেরেছে। আমি এর বিচার চাই, আমি আইনি প্রয়োগ করব, আর তুমি বেআইনিভাবে তাদের উপরে শক্তি প্রয়োগ করবে। যাও, তোমার খেলা তুমি শুরু করে দাও, আমার খেলাটা আমি এইদিকে সামনে নিয়েছি। রাজা সেখানে এক মুহূর্ত দেরি না করে কোনো কথা ছাড়াই রানীর লাশটাকে নিয়ে বেরিয়ে পড়ে। ফোন করে জীবন, রাজা সাথে রাজীবকে। তারা খবর পেয়ে দ্রুত রওনা দেয়। পরিবারের সবাই বাড়িতে চলে এসেছে। রাজার রানীর এরকম অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়েছে। পুরো পাগল হয়ে উঠেছে রাজ। রানী শেষ দাফন কাফন করানোর জন্য সকল রকম ব্যবস্থা করা হয়। অনেক কষ্টে রাজকে দাফন করে সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। নাইট ক্লাবে বসে মদের আড্ডায় মন ভাসিয়ে দিয়ে একের পর এক নেশা করে চলেছে রাজ। রাজের চোখের সামনে শুধু রানীর স্মৃতিগুলো ভেসে উঠছে তার দুষ্টুমি, ভালোবাসাগুলো, আরও তার খুনসুটিগুলো। যেন তার চোখের সামনে শুধু রানী ভেসে বেড়াচ্ছে। সবসময় রানীকেই মিস করছে। মদের মধ্যেই যেন রানীর ছবিটাকে দেখে আরও ভেঙে পড়ে। চোখ বন্ধ করলে যেন রাজের রানীর স্মৃতিগুলো মনে পড়ে বারবার। রানী তাকে সবসময় বলতো, তোমাকে আমি বলে রাখলাম, তুমি যদি সিগারেট বা কোনো খারাপ জিনিস চেয়েছো, তবে আমার সাথে থাকতে দেব না। থাকতে তো দূরের কথা, কাছেও আসতে দেব না। আর আমায় ধরা ছোঁয়া কোনো দিন তোমার স্পর্শ করতে দেব না, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম, তোমার পারমিশন ছাড়াও কখনো সিগারেট তো দূরের কথা, পানের গটাটাও পর্যন্ত খাবো না। হ্যাঁ, আমি জানি তুমি খাবে না, কিন্তু তারপরও তোমাকে সাবধান করলাম। বন্ধুদের সাথে আড্ডা দেবে ভালো কথা, কিন্তু কখনো মদ খাবে না, কারণ মদে অনেক দুর্গন্ধ থাকে।
সাথে মানুষের ইমান নষ্ট হয়ে যায় এবং সে একটা খারাপ মানুষ হয়ে যায়। সত্যি অনেক বেশি জেনে ফেলেছো তুমি, একটু আদর করি। হ্যাঁ, আমি অনেক জানি। যেগুলো বললাম সেগুলো যেন মনে থাকে। আর আমি যদি কোনো দিন না থাকি সেই দিনও তুমি মদ খাবে না, কেননা তুমি মদ খেলে আমি মরে গিয়েও কষ্ট পাবো, কষ্টে থাকবো। রানীর এই কথাগুলো মনে পড়তে রাজ মদের বোতলটা মারে এক টেবিলের ওপর বাড়ি। সাথে সাথে বোতলটা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। মানুষজন চমকে ওঠে। রাজের কাছ থেকে সবাই দূরে সরে যেতে থাকে। হঠাৎ করে রাজের চোখ আটকে যায় একটা মেয়ের দিকে, যে মেয়েটাকে দেখতে কিনা পুরো রানীর মতো। ধীরে ধীরে মেয়েটার কাছে গিয়ে গালের ভেতর দিয়ে কানের লতি ধরে, নিজের কপালটা ঠেকিয়ে দেয় মেয়েটির কপালে, আর বলে ওঠে, রানী তুমি মরনি, তুমি বেঁচে আছো। সত্যি তুমি বেঁচে আছো। এই কে আছিস তোরা? আমাকে একটু চিমটি কাটতো দেখি। রাজের এইরকম কর্মকাণ্ডে মেয়েটি প্রচুর ভয় পেয়ে যায়। মেয়েটি চিৎকার করতে যাবে, তার আগেই রাজীব আর রাজা সেখানে এসে বলে ওঠে, আপু এক মিনিট চিৎকার দেওয়ার প্রয়োজন নেই, আমরা চলে এসেছি। ও আসলে খুবই সহজ সাদা মনের একজন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যায় থাকার কারণে ও এমন হয়ে গেছে। উনি নিজে মানসিকভাবে ঠিক নেই, সেক্ষেত্রে ওনাকে এখানে আনার কি প্রয়োজন ছিল শুনি? উনি যেভাবে বোতলটা ভাঙলেন, যদি কারো ক্ষতি হয়ে যেত এর দায় কি আপনারা দিতেন? উনি মানুষ হিসেবে ভালো হলেও এখন উনি মানুষ হিসেবে অসুস্থ, তাই দয়া করে ওনাকে এখান থেকে নিয়ে গেলে সবাই ভয় থেকে বাঁচতে পারবে। আপু আপনি রাগ করবেন না, আমরা আপনার সব বিষয় খুলে বলেছি। আপনি এদিকে আসুন। রাজীব তুই রাজকে নিয়ে এদিকে আয়। ওকে ঠিক আছে, চলুন তবে। হ্যাঁ, ওনাকে আপনারা ভালো করে সামলান। উনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছে না, জানি না উনি কখন কি করে দেয়। উনি পুরো মাতাল হয়ে আছে। তারপর তারা তিনজন একটা টেবিলের ওপর বসে শুরু থেকে শেষ পর্যন্ত এক এক করে সকল ঘটনা খুলে বলে এই মেয়েটিকে। মেয়েটি সবটা শুনে অনেক দুঃখ প্রকাশ করে আর বলে ওঠে, সত্যি রানী মেয়েটি অনেক ভাগ্যবান ছিল, যে কিনা একজন ভালো মানুষের মতো মানুষ পেয়েছে তার জীবনে। সত্যি কেউ যে কাউকে এতটা ভালোবাসতে পারে, এই ছেলেটাকে না দেখলে কোনোদিনই বুঝতেই পারতাম না। আজকে তাহলে চলি, ওনাকে দেখে রাখবেন। তারপর মেয়েটি চলে যায়। রাজীব, রাজা সেখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যায় তারা। অন্যদিকে আবার নিজের ভাইকে মেরেছে, সেদিকে কেএমকে প্রচুর টাকা খরচ করেছে যেন এই লোকটিকে খুঁজে বের করে কঠিন রকমের ভয়ঙ্কর শাস্তি দেবে তার ভাইকে হত্যা করার জন্য। এদিকে আবার রাজ সেও খুঁজে বেড়াচ্ছে সবাইকে, যারা যারা সেদিন রাতে এসে জায়গায় জায়গায় উপস্থিত ছিল। সবাইকে এক এক করে শাস্তি দিবে এবং নিজের দেওয়া কথা সে রাখবে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। রাজ এই জায়গায় ঘুরতে যাবে বলে বেরিয়েছিল। রাজ একাই আসার পথে সন্ধ্যা হয়ে যায়। পুরো রাস্তাটা শুনশান আর নীরবতায় ছেয়ে গেছে। আশেপাশে এমন কোনো লোক দেখা যায় না। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি মেয়ে। বেশি রাত হয় নাই, বেশি জ্যোৎস্নাও নেই, মাঝামাঝি রাতটা নিস্তব্ধ হয়ে আছে। তার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল রাজ। হঠাৎ করে রাজের চোখ আটকে যায় মেয়েটির দিকে, কেননা সে দেখতে পায় মেয়েটির পেছন পেছন একটি গাড়ি যাচ্ছে, আর গাড়িতে বেশ কয়েকটা ছেলে দেখা যাচ্ছে, যেগুলো মদ খেয়ে মাথা মুখ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। রাজ অবাক হয়ে যায়। মেয়েটির সামনে গিয়ে গাড়িটা ব্রেক করে। ছেলেগুলো কোনো কথাবার্তা ছাড়াই মেয়েটিকে কোনো কিছু না বলে কেউ দেখা ফেলার আগেই গাড়িতে তুলে ফেলে আর ফুল স্পিডে মেয়েটিকে নিয়ে চলে যাওয়ার জন্য ওইদিক সেদিক গাড়ি নিয়ে ঘুরতে থাকে। রাজ এই দৃশ্য দেখে সেও গাড়িটিকে ফলো করতে করতে গাড়ির পেছন পেছন যেতে শুরু করে। জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে প্রবেশ করে রাজ অনেকের পেছনে থাকার কারণে সময় মতো আসতে পারে না। সেও ওই রাস্তা ধরে ভেতরে প্রবেশ করে। গাড়ির ভেতর থেকে সব কয়টা ছেলেকে বের করে আসে, সাথে মেয়েটিও বের নিয়ে আছে। মেয়েটি দেখতে শুনতে বেশ সুন্দরী, অনেক সুন্দর, মায়াবতী, লজ্জাপতি, লজ্জা এবং হট পেন্টেও বলা যায়। ছেলেগুলো তার চারপাশে ঘুরতে থাকে আর হাসতে থাকে। হঠাৎ করে একটি ছেলে মেয়েটির বুকের ওপর থেকে ওর ওড়নাটা নিয়ে নেয়। হঠাৎ করে রাত ছেলেটার দিকে চোখ পেতেই হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। চোখে আগুন জ্বলতে শুরু করে। মাথায়, হাতে, পায়ের অঙ্গ প্রত্যঙ্গের রগগুলো ফুলে ওঠে। মেয়েটি চিৎকার করে বলে ওঠে, কে তোমরা? আমাকে এখানে কেন তুলে এনেছো? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমার এত বড় সর্বনাশ করো না তোমরা, আমাকে ছেড়ে দাও প্লিজ। হাই বন্ধুরা, অবাক হওয়ার কোনো কিছুই নেই। তোমরা বারবার প্রিয়াঙ্কার ভয়েস শুনতে চেয়েছিলে, তাই প্রথম পাতে প্রিয়াঙ্কাকে মেরে ফেলে দিলাম রানীর ক্যারেক্টারে, আর এবার প্রিয়াঙ্কাকে নতুনভাবে দ্বিতীয় নায়িকার ক্যারেক্টারে অর্থাৎ রত্না
চরিত্রে আবার তোমাদের ভালোবাসায় তোমাদের প্রিয়াঙ্কা আপুকে নিয়ে আসলাম আশিকের জুড়ি হিসাবে। মেয়েটির কথা শুনে ছেলেগুলি শুধু হাসতে থাকে আর মজা নিতে থাকে। ধীরে ধীরে একটা ছেলে মেয়েটির দিকে এগোতে থাকে। এক পর্যায়ে মেয়েটির বাম হাতটা টেনে ধরে, কোমরের ভেতর ওর হাত ঝুঁকিয়ে দিয়ে নিজের সাথে চেপে ধরে আর বলতে থাকে, আসো না বেবি, একবার আদর করি। আমরা এতজন আছি, তোমাকে অনেক ভালোবাসা দেব। একটু আমাদের কাছে আসো। আসতে লজ্জা ফেলে আমাদের বলো, আমরা নিজেরা যাচ্ছি তাহলে। মেয়েটি ছেলেটির মুখে এরকম কথা শুনে আরো ভয় পেয়ে যায়, কাঁপাকাঁপি শুরু করেছে। ছেলেটি এবার নিজের মুখটা মেয়েটির দিকে নিয়ে যেতে শুরু করে। যখনই ছেলেটি নিজের মুখটা মেয়েটির বুকের উপরে নিয়ে যাবে, তখনই ভিটভাট শব্দে সবাই চমকে ওঠে। এতটাই জোরে শব্দ দূষণ হয়েছে যে সবাই অন্তরাত্মা কেঁপে ওঠে। সবাই পেছনে ঘুরে দেখতে পায় তাদের দলের একটি ছেলে মাথাবিহীন, দেহটি তড়পাচ্ছে আর গলায় ফিনকি দিয়ে বল বল করে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে সবাই চমকে ওঠে। সামনে তাকিয়ে তো আরো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয় ছেলেগুলো, কেননা সেই দিনের সেই রাজকে দেখে তারা চমকে ওঠে। মেয়েটি বলে ওঠে এবার, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমার সর্বনাশ করবে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। তারপরে ছেলেটি বুকে সাহস রেখে একটা মুচকি হাসি দেয়, কেননা সে মনে করেছে আজকে রাজকে একা পেয়েছে, মেরে ফেলবে, কেননা তাদের দলের অনেকগুলো ছেলে এখানে আছে। তাই এবার সে হাসি দিয়ে বলে ওঠে, সেদিন তোকে মারতে পারিনি, তো প্রেমিকাকে মেরে ফেলছি। তুই বেঁচে গেছিস সেদিন, আমরা জানি পালিয়ে এসেছি বলে। এটা ভাবিস না, তুই আজকে বেঁচে যাবি। আজকে তোকে এখানে মরতে হবে, আমাদের সকলের হাতে মারার জন্য তৈরি হয়নি। রাজ কোনো কথা না বলে রাজ শুধু হেসে চলেছে পাগলের মতো। পকেটের পেছন থেকে কিছু একটা বের করে গিলে খায়। মুহূর্তের মধ্যে যেন এক অন্য রকম নেশায় মাতাল হয়ে ওঠে। ছেলেগুলো এক এক করে এগিয়ে আসে মারতে। রাজ বলে ওঠে, জানোয়ারের বাচ্চাগুলো, সেদিন তোরা বেঁচে গিয়েছিস, আজকে বাঁচবি না। ওই দিন তোদের বাপকে মেরেছিলাম কিন্তু তোদেরকে মারতে পারিনি। তাই বলে তোরা আবার এটা ভাবিস না যে আজকে বেঁচে যাবি। আজকে তোদের জন্মের ঠিকানায় পাঠিয়ে দিব। কথাটা বলতে দেরি হলেও মাটিতে একটা ছেলেকে ফেলে দিতেও দেরি হয়নি। ছেলেটি মার খাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে আর মাটিতে কাতরাতে থাকে। সবাই ছেলেটির দিকে তাকিয়ে দেখতে পায় ছেলেটির লজ্জাস্থানটা কেটে মাটিতে এদিক ওদিক ছোটাছুটি করছে। এটা দেখে তো রত্না নামের মেয়েটির এক চিৎকার মারে। ছেলেগুলো তো ভয়ে কেউ এক পা এগিয়ে না গিয়ে দুই পা ভেঙে যায়। রাজ মর করে গলার সবকটা হাড় ভেঙে যায়। ডান পাশে ছেলেটি ভেতরে থাকা ছেলেটিকে দেখে রাজ বাম হাতটা দিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেয় একটা ডালের টুকরো। গলা ভেদ করে পুরোপুরি মাটিতে গিয়ে গেঁথে যায়। ছেলেটি আর সেখানে ছটফট করতে থাকে। ছেলেটি এটা দেখে সেখান থেকে পালিয়ে যেতে নিল। পড়ে থাকা একটা রামদা উঠিয়ে ছুঁড়ে মারে ছেলেটির পায়ে। মুহূর্তের মধ্যেই পাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। ছেলেটি ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। তারপর ছেলেটিকে টানতে টানতে মেয়েটির সামনে নিয়ে আসে আর ছেলেটির শরীর থেকে সকল প্রকার কাপড় খুলে ফেলে পুরো উলঙ্গ করে রেখেছে ছেলেটিকে। তারপর রাত চিৎকার করে বলে ওঠে, এই মেয়ে, তোমার নাটক করা শেষ হলে এবার নিজের চোখটাকে খুলে সামনের দিকে তাকিয়ে থাকো। যতক্ষণ আমি আমার কাজ শেষ না করছি ততক্ষণ নিজের চোখটাকে খোলা রাখবে, না হলে এরা তোমার সাথে যা করতে চেয়েছিল সেটা আমি তোমার সাথে করব। ছি ছি, আমার লজ্জা করছে, আমি তাকিয়ে থাকতে পারবো না। এর থেকে তো মরে যাওয়া ভালো। আপনার লজ্জা করছেন? একটা ছেলেকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছেন একটা মেয়ের সামনে। আপনিও তো ছেলে, আপনার লজ্জা করে না? আপনি কি লজ্জাহীন মানুষ? চুপ, কোনো কথা নয়। চুপসে যায় রত্না। এদিকে লজ্জা, অন্যদিকে ভয়। মেয়েটি লজ্জা যেন মরে যায় অবস্থা, না পাচ্ছে বলতে আর না পাচ্ছে সহ্য করতে। রাজ বলে ওঠে, তোর খুব মেয়েদের সাথে মেলামেশা করতে ইচ্ছা করে, তাই না? সারা জীবনের জন্য সেই ইচ্ছাটা আজকে মিটিয়ে দেব। কথাটা বলার পর রামদা দিয়ে মেয়েটির সামনেই তার লজ্জাস্থান থেকে কেটে ফেলে। গগন কাঁপানোর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি এই দৃশ্য দেখে পুরো কেঁদে ফেলেছে আর দৌড় দিয়ে রাজকে জড়িয়ে ধরে। তারপর রাজ ছেলেটির পেটের ভেতরে সেই রামদা ঢুকিয়ে দিয়ে মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে আসে। মেয়েটি ভয়ে আর লজ্জায় কোনো কিছুই বলতে পারে না। মেয়েটিকে গাড়িতে এনে বসিয়ে দেয়। রাজ বলে ওঠে, তুমি কোথায় যাবে দ্রুত বলো, আমার অনেক কাজ আছে। তোমাকে পৌঁছে দিয়ে আমি নিজ গন্তব্যে যাব। মেয়েটি ভয় আর লজ্জায় কোনো কথাই বলে না। অনেকক্ষণ নীরবতার মধ্যে দিয়েই কেটে যায়। রাজ অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে কিন্তু মেয়েটা কোনো কথাই বলে না। এইবার রাজ একটা বাড়ি দিয়ে বসে গাড়ির ড্রাইভিং সিটের ওপর। মেয়েটি চমকে গিয়ে বলে ওঠে,
প্লিজ আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। আপনাকে আমার ভয় লাগছে, আমি নিজে চলে যেতে পারবো। রাজ এটা শুনে মাথা বিগড়ে যায়। মেয়েটিকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে 4 ঠোঁট এক করে দেয়। মেয়েটি ভয়ে কাঁপতে শুরু করেছে। ভয়ে ঘামগুলো অঝোর ধারায় ঝরতে শুরু করেছে। ভয়ে রত্না কেঁদে ফেলে আর লজ্জায়। রাজ হঠাৎ এমন করবে ভাবতে পারিনি। এবার রাজ শান্ত হয়ে বলে ওঠে, সরি, আসলে আমি বুঝতে পারিনি, তোমাকে বারবার জিজ্ঞাসা করছি কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না, তাই রাগের মাথায় এসব করে ফেলেছি। এটা সিম্পল বিষয়, এতে এত ভেঙে পড়ার কোনো কিছুই হয়নি। তুমি বলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসছি। আর এখনও যদি তোমার ভয় করে তাহলে চলে যেতে পারো নিজেই একা। আর তারপরও যদি তুমি এই সামান্য লিপ কিস করাতে নিজেকে ধর্ষিতা মনে করো তাহলে চলো, তোমাকে আমি এখনই বিয়ে করে নিচ্ছি। থাক, অনেক হয়েছে। আর আপনাকে উপকার করতে হবে না। আগুন ধরিয়ে দিয়ে আর আগুন নেভানোর অভিনয় করতে হবে না আপনাকে। এই নিন ধরুন, আমাকে এই ঠিকানায় পৌঁছে দিন। তারপর আজ এক মুহূর্তে দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর মেয়েটিকে সেখানে পৌঁছে দেয়। চলে আসে তার নিজ গন্তব্যে। রাতে মদ খাচ্ছে এমন সময় স্বপ্নে রানী এসে বলে ওঠে, রাজ, আমি তোমার এই কষ্ট আর দেখতে পারছি না। তুমি আমার খুনিদের খুনের শাস্তি দিয়ে রত্না নামে সেই মেয়েটিকে বিয়ে করে সুখের সংসার গড়বে। এটাই আমার শেষ ইচ্ছে। যদি তুমি আমার কথাটাকে না রাখো, মরে গিয়েও আমি শান্তি পাবো না। মেয়েটি অনেক ভালো, হয়তো সে রত্না, কিন্তু সেই রত্নার ভেতরে তুমি তোমার রানীকে খুঁজে পাবে। এ কথা শোনার পর রাজ যখন রানীকে ছুতে যাবে তখনই রানী সাদা ধোয়া হয়ে মিশে যায় কোনোখানে। রাজ এবার রত্নাকে নিয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সেদিকে কোনো খেয়ালই নেই। বিকালে রাজ, জীবন, রাজীব, মৃত্যু, আশা, অমৃতা, স্বপ্না, আকলিমা, তার সকল বন্ধু বান্ধবীরা মিলে অনেক বোঝায় রাজকে। রাজ নিজেকে পাগলের মতো করে ফেলেছে। চুল দাড়ি গোপ দিয়ে পুরো পাগলের মতো দেখতে হয়ে গেছে ছেলেটি। অনেক বোঝানোর পর রাজা রাজি হয়। তাদের কথাতে বিকালে আজ একাই গিয়ে নিজের মুখটাকে ফ্রেশ করিয়ে আনবে। বিকাল হয়ে গিয়েছে। অন্যদিকে KM এর লোকেরা রাস্তায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাজের ছবি তুলে নেয় আর সারা জায়গায় লোক ছড়িয়ে দেয়। রাতে অবশেষে রাজের অনুসন্ধান পায়। রাজ একাই গাড়ি নিয়ে সেলুনের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই চারদিক দিয়ে গাড়িটাকে ঘিরে ফেলে। রাজের হঠাৎ এমন হওয়াতে রাজ কোনো কিছুই বুঝে ওঠার আগেই কয়েকটা ইঞ্জেকশন সিরিঞ্জ তার ঘাড়ে এবং বুকের ভেতর গেঁথে যায়। ধীরে ধীরে রাজ নিস্তব্ধ হয়ে যেতে থাকে। এক পর্যায়ে রাজের গাড়ির কাজ ভেঙে রাজকে সেখান থেকে বের করে নিয়ে এসে নিজেদের গাড়িতে করে চলে যায় অজানা কোনো এক গন্তব্যে। মিটমিট করে চোখ খুলছে রাজ। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারে কোনো কিছুই দেখতে পায় না রাজ। তার কাছে মনে হচ্ছে সে যেন অন্ধকারের গোলক ধাঁধায় হারিয়ে গেছে। রাজ ছোটার জন্য চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে তার হাত পা বেঁধে রাখা হয়েছে কোনো এক চেয়ারের সাথে। এবার চিৎকার করে হঠাৎ করে ঘাড়ের ভেতর লাইট জ্বলতে শুরু করে। মিটমিট করে চোখ খুলছে রাজ। চোখ খুলতে গিয়েও চোখ যেন বন্ধ করে দিচ্ছে। রাজবাতির আলোগুলো এসে তার চোখে লাগছে। তারপরও চোখ দুটো পিটপিট করে খোলে। সামনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে আর একটি লোক চেয়ারের সাথে বসে আছে। আর সামনে এবার লোকটি বলে ওঠে, কিরে, তোর সাহস হয় কি করে আমার ছোট ভাইকে মারার? তুই আমার ভাইদেরকে মেরেছিস। তুই ভাবলি কি করে তুই এই পৃথিবীতে বেঁচে থাকবি? আরে আমার ভাইরা তো শুধু তোর বউয়ের সাথে ফুর্তি করেছে, বিনিময়ে কিছু টাকা দিয়ে যেত। কথা শুনে রাজ বসা থেকে মারে এক লাথি। লাথি খেয়ে লোকটি প্রায় অনেক দূরে গিয়ে পড়ে। হঠাৎ ঝড়ের মতো সবাই চমকে ওঠে। এবার রাজ মুচকি এসেই বলে ওঠে, আরে শালা জানোয়ারের বাচ্চা, সামান্য আমার লাশটাকে সামলাতে পারলি না? তাহলে তুই ভাবলি কি করে তোর ভাই আমার বউয়ের সাথে এসব করবে আর আমি তাকে প্রাণে বাঁচিয়ে রাখবো? তোর ভাইকে মেরেছি, তোর বাকি ভাইদেরকেও মারবো আর তোকে মারবো। তোমরা আমার আগুন ধরে দিয়েছিস। তোদের রক্ত যদি খেয়ে আমি এখান থেকে না যেতে পারি তাহলে আমি আমার নিজের নামটাই নিজে পাল্টিয়ে দেব। রাজের মুখে এই কথা শুনে মুচকি হাসে সবাই মিলে। তাদের এই হাসিতে যেন রাজের কোনো কিছুই হচ্ছে না, এটা দেখে অবাক হয়ে যায় সবাই মিলে। এবার KM নামের লোকটা বলে ওঠে, নে, তোর সময় হয়ে গেছে মরার জন্য, তৈরি হয় নে। শুভ কাজে দেরি করতে নেই ভাই। অন্যদিকে রাজ তাদের সাথে কথা বলতে বলতে তার নিজের হাতের বাঁধনগুলো খুলে ফেলেছে। যখনই একটা ছেলে মারতে আসবে তখনই ছেলেটির ঘাটটা ধরে ভেঙে দেয় মরমর করে। সেখানে শব্দ হয়। এরকম শব্দে সবাই অনেকটাই ভয়ে পিছিয়ে যায়। পায়ের বাঁধন খুলে রাজ এক পা করে এগিয়ে যায় তাদের সামনে। এক এক করে ছেলেগুলো এগিয়ে আসতে থাকে। যাকেই পাচ্ছে তাকেই সেখানে কচু কাটা করছে।
একদম কলা গাছের মতো ওপর থেকে নিচ পর্যন্ত লেভেলটা তাদের ছেটে ফেলছে। হঠাৎ করে একটি ছেলে এসে রাজের বাম হাতের ওপর আঘাত করে, হাত কেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে। লাল রক্ত দেখে রাজ এক ভয়ঙ্কর হাসি দেয়, হাসি দিয়েই বলে ওঠে, তুই তো আমার শরীর থেকে তাজা লাল রক্ত বের করে আমার নেশাটাকে আরও দুগুণ করে দিলি রে। কথাটা বলে একের পর এক ছুরি দিয়ে যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই কোপাচ্ছে। প্রায় অনেকগুলোকে মেরে ফেলেছে। রুমটা প্রায় লাশের কারখানা। কারো শরীরে মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, তো কারো মুখ নেই, আবার কারো দেখা যাচ্ছে যে পেটের কোনো কিছুই নেই। সব কিছু বের করে নিয়েছে রাজ। তাজা লাল রক্ত দেখে এতটাই উন্মাদ হয়ে গেছে। হঠাৎ করে পেছন থেকে একজন বলে ওঠে, এই যে বস, ওর প্রেমিকাকে ধরে এনেছি। ওর বউয়ের মতো একে মেরে ফেললে সে এমনিতেই নিঃস্ব হয়ে যাবে। গুন্ডা ছেলেটির মুখে এই কথা শুনে ছেলেগুলোর বস এবার হাসি দিয়ে বলে ওঠে, সাব্বাস বেটা, বাঘের বাচ্চার মতো কাজ করেছিস। আমার ভাই ওই বউকে ধর্ষণ করেছিল, আর আমি এবার ওর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করব, তারপর শালাকে মেরে ফেলবো। রত্না এই কথা শুনে অবাক হয়ে যায়। রত্না এই ধরনের কথা সহ্য করতে না পেরে বলে ওঠে, ছি, আপনার লজ্জা করছে না এই ধরনের কথাগুলো শুনতে? একটা মেয়ের অসম্মান করছে আপনার সামনে, আর আপনি কিনা সব চুপচাপ ভাবে দেখছেন আর শুনছেন, আর মজা লুটে ধিক্কার জানাই আপনার মতো কাপুরুষকে। সেদিন তো খুব বাহাদুরি দেখালেন, আমার চোখের সামনে ছেলেটার লজ্জাস্থান কেটে ফেললেন, সাথে আবার আমার সাথে ওইসব, আর এখন কিনা ভয়ে বসে আছেন। রাজ কোনো কথাই বলে না, মুচকি হাসি দেয়, সাথে সাথে ছুরিটা ছুঁড়ে মারে ছেলেটির দিকে। ছেলেটি মাথায় গিয়ে ছুরিটা গেঁথে যায়, আর দেওয়ালে গিয়ে লেগে যায় ছেলেটি। সেখানে খতম। রাজ বলে ওঠে, সেদিন তো খুব ভয় পেয়েছিলে, আর আজকে তাজা লাল রক্ত দেখতে চাচ্ছ? 5 মিনিট নিজের চোখগুলো খুলে রাখো, ভয় পেও না। তোমার সামনে কি কি হতে চলেছে দেখো। কথাটা বলতে দেরি, কিন্তু এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে দেরি করলো না ছেলেগুলো। এক একজনকে পাগলের মতো জবাই করছে, যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই মেরে ফেলছে। এক কোপে সব শেষ। এখন শুধু ছেলেগুলোর বস। লোকটি কোনো কিছু বলে ওঠার আগেই তার কণ্ঠনালী ও শ্বাসনালীটা কেটে দেয়, গড় গড় করে রক্ত বেরোতে থাকে। লোকটির মেন পয়েন্টে কিক করার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তারপর রানীর কথা মনে করে রাজ একটা মুচকি হাসি দেয়। রত্না সেদিকে তাকিয়ে আছে। রাজ তার দিকে তাকিয়ে লোকটির গলায় ছুরিটা চালিয়ে দেয়। এত জোরে ছুরিটা গলার উপরে চালিয়েছে যে মুহূর্তের মধ্যেই শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে রত্না মুহূর্তের মধ্যেই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। রাজা সেখানে এক মুহূর্ত দেরি না করে রত্নাকে নিয়ে আসে সেইখান থেকে, গাড়ি এনে বসিয়ে দেয়। তারপর গাড়ি ড্রাইভিং করে চলে আসে এক জায়গায়। সেখানে এসে তার বোন মিতুকে ফোন করে, সাথে ফোন করে রাজীব, রাজা, জীবনকে। তাদেরকে ফোন করে ঘটনাস্থলে চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে তারাও সেখানে চলে আসে। পুরো বাড়িটাকে চারিদিক দিয়ে অপরূপ সৌন্দর্যে সুন্দর করে সাজিয়েছে। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। এক পাশে বর পক্ষ, অন্য পাশে কনে পক্ষ। বর বউয়ের জন্য আলাদা 2 সিট। পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠেছে। চারদিকে লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, টিয়া, নানান রঙের মরিচ বাতি জ্বলছে। আজকে রাজকে দেখতে খুব সুন্দর লাগছে। রাজ কোনো কথা না বলে রত্নার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে জ্ঞান ফিরে আসে রত্নার। পিট পিট করে চোখ খুলছে রত্না। চোখ খুলতে চারিদিকে শুধু লাইট আর লাইট দেখে ঘাবড়ে যায়। ভালো করে তাকিয়ে দেখতে পায় অনেকগুলো মানুষ চারিদিক দিয়ে ঘিরে রেখেছে তাদেরকে। সাথে তার পরিবারের লোকরাও আছে, অপরিচিত লোকেরা। রত্না বলে ওঠে, এ কি, আমি এখানে কেন? আমি তো, আর এসব কি হচ্ছে? আমার পরিবারের লোকেরা এখানে কি করছে? আর আমাকে বিয়ের পোশাকে কেন সাজানো হয়েছে? এটা তো বিয়ের পোশাক। আর বাড়িতে এত মানুষ কেন? আমি কোথায় আছি? এখানে কেন এসেছি? রাজ কোনো কথা বলে না। রাজ শুধু চুপ করে আছে। রত্না বলেই চলেছে। অবশেষে রত্নাকে থামিয়ে দিয়ে রাজ বলে ওঠে, চুপ করে থাকবো মানে? আপনার মতো গুন্ডা আমার পাশে বসে আছে, ভয় তো করবেই, আর আমি চুপ করে থাকবো না। আপনার যা ইচ্ছা করতে পারেন। মানে কি এসবের? কখন আপনাকে বিয়ে করব? আর কেনই বা করব? কিসের জন্য করব? আপনি একটা গুন্ডা, আপনাকে আমি কোনোদিন বিয়ে করব না। ছাড়েন আমাকে। দেখো, বিয়ে তো আমায় করতেই হবে তোমাকে, কারণ আমার ভালোবাসার মানুষ আমাকে স্বপ্নে এসে তোমার কথা বলেছে। তাই তোমাকে এখন আমি বিয়ে করব, আর তোমার সাথে সুখের সংসার করব। যদি কোনো বাড়াবাড়ি করেছো তো? যদি বাড়াবাড়ি করি তো কি করবেন? মেরে ফেলবেন? দেখি তো আপনার সাহস দেখি।
আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। আপনার মতো একটা গুন্ডাকে বিয়ে করে আমার ভবিষ্যৎটাকে কি নষ্ট করব নাকি? কোনো কথা নেই, আমাকে বিয়ে না করলে এখান থেকে যেতে পারবা না। তার আগেই তোমার ডেড বডিটা এখানে ফেলে দিয়ে সব ঝেড়ে ফেলে দেব। কি? আপনার এত বড় সাহস? আপনি আসলেই একটা মাস্তান। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভালো করে জানেন না। ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন তো করেন, বিয়ের পরে বোঝাবো আপনাকে। তারপর রাজ আর কোনো কথা না বলে কাজী সাহেবকে নিয়ে আসে। সবাই সাক্ষী থাকে তাদের বিয়েতে। বিয়ের পর্ব শেষ করে দুজনেই 3 কবুল বলে 6 কবুল বলে। বিয়ের কাজ সম্পূর্ণ করে খাওয়া দাওয়া পর্ব শেষ। যে যার গন্তব্যে মানুষ ছুটে চলেছে। আর কেউ বর কনেকে ঘরে রেখে আসে, বাড়ি থেকে তালা মেরে দেয়। অনেক কথাই বলে চলে যায় তারা। ধীরে ধীরে রাজ রত্নার কাছে যায়। রত্না কোনো কিছু বলে ওঠার আগেই রত্নাকে কোলে তুলে নিয়ে সেদিনের সেই ব্যালকনিতে যায়। তারপর রাজ বলে ওঠে, আমি আর রানিয়ে বেলকনিতে আমাদের জীবন চলার পথ শুরু করেছিলাম। আমাকে তোমায় ভালোবাসতে বলেছে, তাই তোমার সাথে নতুন বন্ধনের নতুন করে তোমায় ভালোবেসে শুরু করলাম এই বেলকনি থেকে আমাদের জীবনের পথ চলা। আচ্ছা, কে এই রানী? যখন থেকে দেখা হয়েছে তখন থেকে শুনছি রানীর কথা, রানীর বিষয়ে জানতে খুব ইচ্ছে করছে এই মুহূর্তে। শোনাবে কি আমাকে রানীর বিষয়ে কি অজানা কথা? আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন এবং ভালোবাসা দেবেন এবং নতুন করে পথ চলা শুরু করবেন আমার সাথে। তাই আমি আপনাকে ভালোবাসা দেব, আপনার হাত ধরে আপনার সব কাজের সঙ্গ দেব, ভালোবেসে আগলে রাখবো আমার বুকের হৃদয়ে। আমিও তোমাকে ভালোবেসে আগলে রাখবো আমার এই গহীন ভবনে। শোনো তাহলে আমার ভালোবাসার কাহিনী। হ্যাঁ বলেন তো শুনি, আপনার ভালোবাসায় কি এমন ইতিহাস আছে যেটা আমি জানি না? আর শুনতে শুনতে বাসরাতের পর্বটা এখানেই শেষ করব আমরা। তারপর এক এক করে তার ভালোবাসার সকল ঘটনা বলতে থাকে রত্নাকে। আপনারা আগে জেনেছেন, তাই আর নতুন করে বললাম না। এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ফুল সাপোর্ট দিয়ে রাইটারকে ভালোবাসা দিন। আর আমাদের গল্পগুলো বেশি বেশি শেয়ার করুন। কেমন গল্প চাই সেটা শোনার জন্য বা জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।